আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটছে। ভোটের জোয়ার একবার পশ্চিম দিকে যায়, তো একটু পরে আবার পূর্ব দিকে চলে যায়। ভোটের সম্ভাবনা হবে, এটা একেবারে পারদের সর্বোচ্চ স্তরে, অর্থাৎ 100%। এই ভোট না হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা সকালে এক গ্রুপ মনে করছে, আবার বিকেলবেলা রাজ্যের সব হতাশে এসে বলছে, না রে ভাই, নির্বাচন হবে না। মানে পুরোটাই একটা জিগজাগ। এই জিগজাগের মধ্যে জরিপ প্রকাশিত হচ্ছে, যে যার মতো করে ন্যারেটিভ তৈরি করছে। এক গ্রুপ বলার চেষ্টা করছে, আমরা তো নির্বাচনে জয়লাভ করেই ফেলেছি, শুধু 12 থেকে একটা ঘোষণা, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। আবার এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হঠাৎ করে একটা অডিও ক্লিপ মার্কিন দূতাবাসের কতিপয় কর্মকর্তা বাংলাদেশের কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে কিছু কথাবার্তা বলেছেন জামাত নিয়ে। আর সেই কথার প্রেক্ষিতে চারিদিকে শুধু আওয়াজ, আমেরিকা চাচ্ছে জামাত ক্ষমতায় আসুক, আমেরিকা জামাতের সঙ্গে বন্ধুত্ব করাতে চাচ্ছে, আর আমেরিকা যদি চায় যে জামাত ক্ষমতায় আসুক, সঙ্গে সঙ্গে পাকিস্তান ঝাঁপিয়ে পড়বে, সঙ্গে সঙ্গে সৌদি আরব ঝাঁপিয়ে পড়বে, মিডল ইস্টের যত লোক আছে টাকার বস্তা নিয়ে বাংলাদেশে আসবে, তার সঙ্গে সঙ্গে মানে পুরো ইসলামের যে গ্রুপগুলো আছে, ভোটারগুলো আছে, তাদের উপর যে মধ্যপ্রাচ্যের তেল, তাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগ যদি চলতে থাকে, জামাতের বিজয়কে ঠেকায়। এরপর তুরস্ক, তুরস্ক, এরদোয়ান, মালয়েশিয়া, মাহমুদুর রহমান মানে আমার দেশ সম্পাদক, মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ পত্রিকা, সব মিলিয়ে জামাতের যে একটা স্ট্রং বেজ আছে বা তৈরি হয়েছে, এই বেজটি যখন সামনের লাইমলাইটে চলে আসে, বিএনপির পিলে চমকে যায়। আর এই যে ভিডিওটা মানে আমাকে করতে হচ্ছে, এর কারণ হলো যে আমি কোনোদিন বিশ্বাস করিনি যে জামাত ক্ষমতায় আসতে পারে, এবং এখনো পর্যন্ত আমি মনে করি যে জামাত ক্ষমতায় আসবে না, এখন পর্যন্ত মনে করি। কিন্তু অবাক করা হলো, গতকাল মানে আমার এক বন্ধু, বয়স বড়, একটি সরকারি পদে আছে, আমি নাম বলবো না, মানে এই সময়টিতে মানে মেডিকেল সেক্টরে সবচেয়ে লুক্রেটিভ যে 2-3টে পদ রয়েছে, এরকম একটি পদে তিনি আছেন, বিএনপি করেন, বিএনপির কারণেই তিনি এখানে এসেছেন। তো তিনি কথা প্রসঙ্গে বলছিলেন যে, রনি ভাই, জামাত বোধহয় ক্ষমতায় এসে যাচ্ছে। আমি বললাম, তাই নাকি? মানে ওনার মুখে কথা শোনার পরে আমার রীতিমতো ভয় লেগে গেল। এরপরে উনি মুখ কালো করে বললেন যে, সত্যি কথা বলি, আমি তো গত সেই 15 বছর আওয়ামী লীগের অধীনে চাকরি করেছি, আমার তো জানটা ছিল, নির্যাতিত হয়েছি, কষ্ট পেয়েছি, এটা ঠিক আছে, কিন্তু আমার জানটা ছিল। কিন্তু জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে তো আমার জান থাকবে না, আমি শেষ হয়ে যাব, একদম ফিনিশড বলে ভদ্রলোক একেবারে মুখটা কালো করে ফেলল। এবং এরপরে আমার কাছে মনে হলো যে আসলে এই ভিডিওটাই করা উচিত। করা উচিত এই কারণে যে, জামাত ধরেন ক্ষমতায় এলো না, ভালো কথা, কিন্তু যদি আসে, যদি আসে, যদি আনা হয়, কিভাবে আনা হবে এগুলো আমি ইন ডিটেলস এগুলো বলবো না, কিন্তু যদি আনা হয় তাহলে কী কী প্রতিক্রিয়া হতে পারে, কী কী ঘটনা ঘটতে পারে, সেই জিনিসগুলো যদি আপনি আগে থাকতে বুঝতে পারেন, তাহলে নির্বাচনের বাকি যে সময়গুলো আছে আপনি নিজে প্রস্তুতি নিতে পারেন। আমাদের দেশে হলো কি, প্রথম ঘটনা হলো যে মানুষের যখন আবেগ উঠে কোনো একটা বিষয়ে, তখন আর মানুষ পিছনে ফিরে তাকায় না। আমরা আইয়ুব খানকে নিয়ে আবেগ দেখিয়েছি, ফাতেমা জিন্নাহকে নিয়ে আবেগ দেখিয়েছি, 69-এর গণ অভ্যুত্থান নিয়ে আবেগ দেখিয়েছি, বঙ্গবন্ধুকে নিয়ে আবেগ দেখিয়েছি, এরশাদকে নিয়ে আবেগ দেখিয়েছি, বেগম জিয়াকে নিয়ে। আমরা কাকে নিয়ে আবেগ দেখাইনি বলেন? ওসমান হাদিকে নিয়ে আমরা আবেগ দেখিয়েছি, আবার 48 ঘন্টা যেতে না যেতেই আমাদের আবেগ চলে গেছে। জামাতকে নিয়ে, এই জামাত বুঝে যে বাংলাদেশের আবেগ 48 ঘন্টার বেশি থাকে না। তো জামাত একবার সামনে যাচ্ছে, একবার পিছনে যাচ্ছে, এবং কোনো অবস্থাতেই জামাত
তাদের সম্পর্কে যে ন্যারেটিভগুলো আছে সেটাকে পার্মানেন্ট তারা করছে না। এর কারণ হলো নির্বাচনের ৪৮ ঘন্টা আগে তারা মানুষের আবেগকে নিয়ে কিছু একটা করার প্ল্যান তারা করে রেখেছে। এটি লিখে রাখেন আপনি। যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনের ৪৮ ঘন্টা আগে জামাত এমন কিছু একটা করবে যাতে সকল আবেগ জামাতের দিকে চলে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হলো জামাতের যে ফরেন রিলেশনস, বিদেশিদের সাথে তাদের যে সম্পর্ক, এই ক্ষেত্রে আমি মনে করি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যে কোনো দলের চাইতে জামাত অতিরিক্ত পারঙ্গমতা দেখাচ্ছেন। আমি একদিন বিএনপি এক নেতার, বড় নেতা যার সঙ্গে জামাতের আমির সাহেবের ভালো বন্ধুত্ব, তো তিনি তাচ্ছিল্য করে বলছিলেন যে জামাতের আমির তো ইংরেজি বলতে পারেন না, ও বিদেশিদের সাথে কি বৈঠক করে, ও তো ইংরেজি বলতে পারে না। তো এই যে বিএনপির তাচ্ছিল্য, তার জবাবে আমি দেখলাম জামাতের একটি কনভারসেশন দেখলাম জামাতের আমিরের, অসাধারণ ইংরেজি বলেন এবং তিনি মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে তার এই বয়সে যেভাবে একটি অনুষ্ঠান তিনি কন্ডাক্ট করলেন বিদেশিদের সঙ্গে, সেখানে তিনি আরবি লাইনে পড়াশোনা করা মানুষ নয়, কিন্তু ক্ষণে ক্ষণে অ্যারাবিকের কিছু শব্দ তিনি উচ্চারণ করছিলেন, একেবারে নিখুঁত প্রোনাউন্সিয়েশন, শুনলেই ভালো লাগে। আপনি যদি ধরুন কাউকে যদি বলেন ভাই সাহেব কেমন আছেন, সেটা না বলে যদি বলেন আসসালামু আলাইকুম প্রিয় মোহতারাম, আমাদের দেশের মানুষ মন নরম হয়ে যায়। তারপরে আপনি যদি বলেন আল্লাহ আপনাকে উত্তম যাজা দান করুন, প্রতিদান দান করুন, যাজা দান করুন, জাজাকাল্লাহু খায়রান, আমাদের দেশে এই শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারাটাও একটা বিরাট ব্যাপার। তো শফিক সাহেব তো সেই কাজগুলো করছেন। তারপর একই সঙ্গে তিনি ইংরেজি বলছেন, বাংলা বলছেন, তিনি দাড়ি টুপি পাঞ্জাবি নিয়েই তিনি বিদেশিদের সঙ্গে বৈঠক করছেন। বিদেশি মহিলা, বাংলাদেশি মহিলা, আধুনিক মহিলা, তরুণ মহিলা, সবাইকে নিয়ে তিনি যে একটা আধুনিক জামাতের যে রূপরেখা এই নির্বাচনের ময়দানে তুলে ধরছেন, সেটাকে সামাল দেওয়ার জন্য বিএনপিকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। আর দ্বিতীয়ত হলো যে তারেক রহমান সাহেবের সম্পর্কে, বিএনপির সম্পর্কে গত ১৭ মাসের যে দুর্নাম বদনাম, চাঁদাবাজি, প্লাস ২০০১ থেকে ২০০৬ সন পর্যন্ত হাওয়া ভবন কেন্দ্রিক তাদের যে দুর্নাম এবং বদনাম, এই জিনিসগুলো তো জামাত দশমুখে প্রচার করে যাচ্ছে। কিন্তু জামাতকে আপনি গালাগালি করছেন মুনাফেক, ৭১-এর রাজাকার, ধর্ষক, কিন্তু আপনি তো বলতে পারছেন না যে এই লোকটা নামাজ পড়ে না। আপনি তো বলতে পারছেন না এই লোকটা টাকা চুরি করেছে ব্যাংক থেকে, এই লোকটা চাঁদা নিয়েছে। এই জিনিসগুলো করা যাচ্ছে না এবং ওগুলোকে জামাত ক্রমশ এনক্যাশ করছে, প্রবলভাবে এনক্যাশ করছে। তো এরই ধারাবাহিকতা যেটা হচ্ছে, তারা দেশে এবং দেশের বাইরে যে কাজগুলো করছে, প্রকাশ্য করছে 20%, আর 90% তারা গোপনে করছে এবং সেই গোপনীয়তার একটা অডিও ফুটেজ ভাইরাল হয়ে গেছে যে আমেরিকার সঙ্গে তাদের যে বন্ধুত্ব, এবং এই বন্ধুত্বটা রীতিমতো চাপ তৈরি করেছে বিএনপির উপর। আর আমাদের দেশের মানুষই যে বললাম হুজুকে, সবাই যদি মনে করে যে আমেরিকা চাচ্ছে, বা যদি আমরা বিএনপিকে ভোট দেই, শেষ মুহূর্তে যদি নির্বাচন ক্যান্সেল হয়ে যায়, ডক্টর ইউনূস, জামাত, এনসিপি তারা যদি আরও ৫ বছর থাকে, তাহলে তো যে ডলাটা খাবো রে বাবা গো, তার চেয়ে বরং দাঁড়িপাল্লায় ভোটটা দিয়ে দিই। এরকম সহজ সরল চিন্তা করার মানুষ আমাদের দেশে অসংখ্য আছে। তো যেটা বলছিলাম যে জামাত এখানে বিনিয়োগ করেছে অর্থ, বিনিয়োগ করেছে তাদের শ্রম, মেহনত। তারা মানে সবাই যে এমপি হবে তা নয়। তাদের দলের যদি ১ কোটি লোক থাকে, যদি ২ লাখ এখানে রেজিমেন্টেড রোকন থাকে, তো এই ১ কোটি লোক কেউ নিজের পকেটের টাকার বাইরে কারোর কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে না। ১ কোটি লোক যদি দৈনিক ১০ টাকা করে খরচ করে, ১০ কোটি টাকা তার খরচ হয়। যদি ১০০ টাকা খরচ করে, ১০০ কোটি টাকা খরচ হয়। এই ১ কোটি লোক জামাতের সারা বাংলাদেশে, আমি কেবল সর্বনিম্ন ধরলাম, ১ কোটি লোক, তারা সবাই যদি দৈনিক বলে যে আমি ১০০ টাকা করে খরচ করব, তাহলে জামাত নির্বাচনের ময়দানে 100 crore টাকা প্রতিদিন খরচ করতে পারছে। আর
বিএনপির যারা প্রার্থী তাদেরকে যদি এই ৩০০ জন বিএনপির প্রার্থী নয়, এরা কত এখন কত ধরেন ৩০০ ধরেন বিএনপির প্রার্থী। তো ৩০০ বিএনপির প্রার্থীকে যদি ১০০ কোটি টাকা খরচ করতে হয় প্রতিদিন জামাতের মতন করে, তাহলে এই ৩০০ প্রার্থীকে কত টাকা খরচ করতে হবে? এর কারণে বিএনপির কর্মীরা তো জামাতের কর্মীর মতো ১০০ টাকা দিচ্ছে না। তারা বরং প্রার্থীর কাছ থেকে টাকা নিচ্ছে। স্লোগান দিতে টাকা লাগবে, হুন্ডাতে টাকা লাগবে, মঞ্চ করতে টাকা লাগবে, ইত্যাদি ইত্যাদি ঘটনা। ফলে আপনারা নিজেরা একটু হিসাব করে নেন যে ১০০ কোটি টাকা যদি ৩০০ জন প্রার্থীর মধ্যে ভাগ করে প্রতিদিন একজন প্রার্থীকে কত টাকা খরচ করতে হচ্ছে, তারা হয়তো সেটা করতে পারছেন না। না পারার কারণে কি হচ্ছে, জামাত খরচের দিক থেকে এগিয়ে যাচ্ছে। জামাত ঢাকা শহরের রিকশাওয়ালাদেরকে আমরা বদনাম শুনতে পাচ্ছি যে ১,০০০ টাকা করে প্রতিদিন রিকশাওয়ালাদেরকে দিচ্ছে, এবং এই ১,০০০ টাকা দেওয়ার জন্য ঢাকা শহরে তাদের যে কয়জন রোকন আছে, রোকনরা পকেটে হাত দিয়ে টাকা দিয়ে দিচ্ছে, পাড়া মহল্লা